হলো তে এই নিরিকের সুন্দর চা বাগানে ঘেরা রিসোর্টটির রিসেপশনে ওয়ার্কিং পার্সন হিসেবে যোগ দিয়েছে। সেখানে পাহাড়ের এই নিস্তব্ধ পরিবেশ খুব মনে ধরেছে তের। পাহাড়ের টপের উপর থেকে নিচের মেরিক লেক পর্যন্ত পুরো শহরটি খুব ভালোভাবে দেখা যায়। জানালার পাশে চায়ের কাপ নিয়ে বেশ সুন্দর সময় কেটে যায় তার। জোনাকির মতো জ্বলতে থাকা সমস্ত বাড়ির মিটমিটে আলো বা চাঁদনি রাতের মাইনের আলো আবছা ছায়া এই জায়গাটাকে অন্য আলাদা একটা মাত্রা দিয়েছে। তবে এখানে আসার পর থেকে একজন মানুষ তার মনে একটু একটু কৌতূহল সৃষ্টি করেছে। একটি যুবক, মাথায় এক রাশ অগোছালো চুল, সারাক্ষণ যেন ভাবনা দেশে হারিয়ে থাকে সে। অনেকবার সে ছেলেটির চোখের দিকে তাকিয়েছে। তার ছলছলে মায়াবী চোখ দুটো দেখে যেন মনে হয় কোনো ব্যথা লুকিয়ে আছে। বারবার তার মনে হচ্ছে ওই চোখগুলো যেন কোনো কথা বলতে চায় তাকে। একদিন সন্ধ্যাবেলা বাহাদুরকে এক কাপ চা করতে বলে জানালার পাশে চেয়ারটিতে বসে রাতের শহরটাকে দু চোখ ভরে দেখছিল সে। নিচের মেরিক লেকের পানিতে আগ ভাঙা চাঁদের একটি প্রতিচ্ছবি পড়ছে। অনেকক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল। ওদিকে হঠাৎ করে তের চোখ পড়লো পাশের পার্কটির উপরে মেরিক লেক ভিউ পয়েন্টের এক কোণে বসে সেই যুবকটি। ততক্ষণে বাহাদুরও চা নিয়ে হাজির হয়ে যায়। এই যে ম্যাডাম, আপনার চা। তারপর তে বাহাদুরকে জানালার পাশে নিয়ে ওই ছেলেটিকে দেখালো। আচ্ছা, ওই যে ওনাকে দেখছো, চেনো নাকি তুমি? অনেকদিন ধরে লক্ষ্য করছি লোকটা কেমন জানি আনমনা হয়ে থাকে, বেশ অদ্ভুত। বাহাদুর হলো এই রিসোর্টের সবথেকে পুরনো কাজের লোক। সে ভালো করে ছেলেটির দিকে তাকিয়ে বলল, আরে ওই যে উনি তো জঙ্কুক। ওই যে ডান দিকের বাড়িটা দেখতেছেন না, ওই বাড়িটাতে থাকে। আমগো ম্যানেজার ইউনুস স্যারের ছোটবেলার বন্ধু। আজ বছর খানিক হলো ম্যানেজার তাকে এক প্রকার জোর করে রেখে দিয়েছে। একবার আমি ম্যানেজারকে জিজ্ঞেস করেছিলাম তার এভাবে থাকার কারণ কি, কিন্তু সে বিশেষ কিছু বলে নাই। তেরও ততক্ষণে চা খাওয়া শেষ হয়ে যায়। দেন বাহাদুর কাপ ফ্রিজ নিয়ে সেখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ ছেলেটির দিকে তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে এলোতে পাহাড়ি রাস্তা চাঁদের আলোয় আঁকাবাঁকা পথ দিয়ে 5 মিনিট হাঁটার পর মেরিক লেক ভিউ পয়েন্টে উপস্থিত হলো তে। তারপর জাংকুকের অনেকটাই কাছে গিয়ে বলল, খুব সুন্দর এই জায়গাটা। রাতে এই জ্যোৎস্নায় লেকের পাশে সময় কাটাতে সকলেরই খুব ভালো লাগে, তাই তো? জাংকুক তের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে মুখে একটা সিগারেট দিয়ে ধরাতে যাবে, হঠাৎ করে সিগারেটটা মুখ থেকে বের করে ফেলল। যদি আপনার অসুবিধা হয় তো আমি দূরে গিয়ে স্মোকিং করব। আরে না না, আমার কোনো অসুবিধা হবে না। তে মুখ থেকে সম্মতি পেয়ে জাংকুক সিগারেটটা ধরালো এবং বলল, আপনি লেকের সৌন্দর্যটা দেখছেন। আমি যদি বলি এটা সমস্ত পাহাড়ের বুকে জমে থাকা কান্না। এই পাহাড়ের বুকে জমে থাকা কষ্টকে ভাগ করে নিতে কতই না পর্যটকদের ভিড় করে সারাদিন। জঙ্কুক তের সাথে কথায় হাঁটতে চায় না, তাই টপিকটাকে চেঞ্জ করে দিল। আপনি প্রথম যে আমাকে এখানে দাঁড়িয়ে স্মোকিং করায় কোনো আপত্তি জানাননি। তবে ভাববেন না যে আমি এতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। সময় আসলে দেখবেন যে একদিন আপনার মুখ থেকে কোনোদিন সিগারেট নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছি আমি। এমন সময় সেখানে ইউনো উপস্থিত হয়। আরে জঙ্কুক, তুই এখানে? তোকে কত জায়গায় খুঁজেছি আমি। আর তাড়াতাড়ি বাসায় আয়, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে আপনি এখানে? ওই আপনার বন্ধুকে দেখলাম একা বসে আছে, তাই আলাপ করতে চলে এলাম। তা আলাপ হলো ভালো করে? কিছুটা হয়েছে, বাকিটা অন্য কোনো একদিন সেরে নেব। অন্য কোনো দিন কেন? আসুন না, চা খেতে খেতে ভালো করে আলাপ করে নেবেন। না না, আজকে থাক, একটু আগে চা খেয়ে বের হয়েছি। কালকে তো অফ ডে, কালকে আসুন না, জমিয়ে গল্প করা হবে। আচ্ছা ঠিক আছে, কালকে আসবো। তারপর তারা তিনজন ফিরে এলো। তে রিসোর্টে চলে গেল এবং রাতের খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়লো। বিছানায় শুতে জেকের মুখটা বারবার ভেসে উঠছিল তের চোখের সামনে। ওকে দেখে মনে মনে ভালো লাগতে শুরু করেছে তের। কিছুক্ষণ পর তের চোখ দুটো একটু করে বন্ধ হয়ে এলো। মাঝ রাতে হঠাৎ তের ঘুম ভেঙে গেল।
একটা ধর্নাদোলার মৃদু শব্দ আসছিল তের কানে। তারপর তে বিছনা থেকে উঠে দাঁড়ায়। বাড়ির সামনে গার্ডেনে একটা ধর্না আছে, কিন্তু এত রাতে কে ধর্নায় উঠবে? আরে এত রাতে ধর্নায় কে দুলছে? এই সময়টা এখানে কেউ আসে না। কিন্তু আশ্চর্য, এটা দুলছে কিভাবে? তাহলে কি ধর্নাটা বাতাসে দুলছে? তে জানলা দিয়ে অনেকবার উকি পারে, কিন্তু ঠিকমতো দেখতে পাচ্ছিল না। আর এত রাতে বাহাদুরকে ঘুম থেকে ওঠানোরও কোনো ইচ্ছে ছিল না তের। তাই নিজেই একা বেরিয়ে গেল গার্ডেনের দিকে। অপ্রত্যাশিতভাবে দেখতে পেল দোলনায় কেউ নেই, কিন্তু দোলনাটা দুলছে। কিভাবে? গাছের পাতাও তো নড়ছে না। দোলনার একটু কাছে গেলেই তে দেখতে পায় দোলনায় একগুচ্ছ ক্যামেলিয়া ফুল। তারপর তে আর বেশি জলবোলা না করে রুমে ফিরে এলো। মনে হয় আমি একটু বেশি ভেবে ফেলেছিলাম। মনে হয় আমার যাওয়ার আগে কেউ দোলনায় বসেছিল। তারপর তে আবারও বিছানায় শুয়ে পড়ে। ঘটনাটা তার তাজ্জব লাগছিল। মনে হচ্ছিল এগুলো সব তার কল্পনা। তবে একটা অদ্ভুত সুন্দরী মেয়ের হাসি মুখ তার চোখের সামনে ভেসে উঠেছিল। একটা তাজ্জব হাসি তার কানে বেজে উঠেছিল, সেটা সে অস্বীকার করতে পারবে না। তার সুন্দর হাসি মুখটা খুব খুশি দেখাচ্ছিল কোনো এক কারণে, আর সেটাই হয়তো প্রকাশ করতে চেয়েছিল তের কাছে। চোখ খোলার সাথে সাথে এক মুহূর্তে মুখটা উধাও হয়ে গেল। মেয়েটার শরীরের সুগন্ধি যেন সারা বাড়ি লেগে আছে। এটা মনের ভুল বলে উড়িয়ে দেওয়া ঠিক হবে না। আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছে কোন ড্রেসটা পরে জঙ্কুকের সামনে যাবে। অনেকক্ষণ ভাবার পর নিজের একটা ওয়েস্টার্ন গাউন পরে নিজেকে সান্ত্বনা দিল সে। তারপর সে পৌঁছালো ইওনের বাড়িতে। তারা চা বাগানের পাশে বসে গল্প করছিল। বারবার তের চোখ জঙ্কুকের দিকে দেখার সুযোগ করছে, সেটা বেশ ভালো করেই বুঝতে পারছে ইওন। জঙ্কুকের প্রতি তের মনের কথা থেকে যেন একটু একটু করে ভালোবাসার সৃষ্টি হচ্ছে। তারপর কথাবার্তা শেষ করে বাসায় ফিরে আসে তে। কথাবার্তার মাঝখানে জঙ্কুকের ফোন নাম্বারটা আদায় করে নেয় তে। এই দিনের পর থেকে দিনের শুরুতে কিংবা পরন্ত সূর্যের শেষে পাহাড়ের কোলে কিংবা বেশ কিছুটা দূরে সময় কাটায় তারা। প্রথমে আগ্রহ না দেখালেও ইদানিং তের সাথে সময় কাটাতে অনেক ভালো লাগে জঙ্কুকের। তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। একদিন তে জঙ্কুকের কাছে তার জীবনের গল্প শোনার আবদার করে। জঙ্কুকও আর না করতে পারল না। সেদিন স্টেশনে সকাল 9টার দিকে ট্রেনটি এসে পৌঁছেছিল। প্রতিদিনের মতো সকালে ট্রেন থেকে নেমে অটো ধরবার জন্য ব্যস্ত। এর মধ্যে আমিও প্রত্যেকের এরূপ অবস্থা দেখে বেশ তাড়াহুড়ো করে সামনের একটি অটোতে গিয়ে উঠেছি। সেদিন আমার কলেজের প্রথম দিন ছিল। দিনটি ছিল রবিবার। সমস্ত অফিস যাত্রীরাও সেই সময় অটোতে করে যাচ্ছিল। অটোতে জায়গা হচ্ছিল না। হঠাৎ আমি সামনে দেখতে পাই একটি মেয়ে তার কিছু বন্ধু বান্ধবীর সাথে দাঁড়িয়ে আছে, একটি অটো খুঁজছে। আমিও কিছু না ভেবে হাতটা বাড়িয়ে দিলাম। আমি বললাম তাকে অটোতে উঠতে। তখন গাড়িতে থাকা অন্য প্যাসেঞ্জাররা সবাই অনেক রাগ হয়ে গেল। আর রাগ হওয়াটাই স্বাভাবিক, কারণ অটোতে একটু জায়গা ছিল না। তাতে আমার কিছু যায় আসে না। প্রথম দেখাতেই তার চোখে আমি হারিয়ে গিয়েছিলাম। মেয়েটির নাম ছিল রোজ। আমার কাছে যে সত্যিকারেরই একটা রোজ। আমি তার জন্য শুরু হয়ে গেল আমার পাগলামি। ক্লাসে বসে আমার ক্লাসের ধ্যান থাকতো না। 24 ঘন্টা আমার ধ্যানটা শুধু ওর কাছেই ছিল। আমার কলেজে আসার নিতান্তই কারণটা ছিল ও। কিন্তু কোনোদিন তার কাছে গিয়ে কথা বলার মতো সাহস আমার ছিল না, কারণ সে অনেক বেশি রাগী আর সে এগুলো একদমই পছন্দ করতো না। আমি তার দিকে 24 ঘন্টা এভাবে তাকিয়ে থাকায় ক্লাসের অন্য ছেলেমেয়েরা অনেক হাসাহাসি করতো এবং আমাদেরকে বিভিন্ন কথা বলতো। বন্ধুরা আমাকে ভীতু ভীতু বলে আমার ভিতরের চিত্রটাকে চালিয়ে দিল। তারপর আমি এবার সাহস করে গিয়ে তার সামনে গিয়ে বললামই আমি তাকে কতটা ভালোবাসি। আর এটাকে সে বোঝে না, কারণ একটা মানুষের চোখ দেখলেই তো বোঝা যায়। আমি তাকে যখন বললাম আমি তাকে ভালোবাসি। আচ্ছা, এই কথাটা বলতে কি একটু লজ্জা করলো না? কলেজের লাস্ট বেঞ্চার তুমি, পড়ালেখায় কোনো মনোযোগ নেই। কি আছে ফ্যামিলির এমন কোয়ালিটি যে আমাকে আসছো প্রপোজ করতে? আমার পিছনে আর কোনো দিন ঘুরবে না। যদি তোমার লজ্জা শরম থাকে তো আমাকে আর কোনো দিন তুমি এসে ডিস্টার্ব করবে না। এন্ড আমি অনেক বেশি ডিস্টার্ব ফিল করি। প্লিজ মাফ করো। আমি চাই না আমার কারণে তুমি ডিস্টার্ব ফিল করো। আমি তোমাকে আর কোনোদিন ডিস্টার্ব করব না। কিন্তু শেষবারের মতো একটা কথা বলি, ভালোবাসা কি লেভেল দেখে হয়? ভালোবাসা কি মন থেকে হয় না? ভালোবাসা কি টাকা দিয়ে হয়? আমাকে কি ভালোবাসা যায় না?
আমি কি এতটাই খারাপ? হাউ ফানি জাঙ্কুক। যদি ভালোবাসা দিয়ে সবকিছু হতো তাহলে বাবা মা সব সময় বিয়ের সময় টাকা পয়সাটাকে কেন আগে খোঁজে বলো তো জাঙ্কুক? কারণ টাকা পয়সা, ফ্যামিলি, ঐতিহ্য এগুলো ছাড়া তো হয় না ভালোবাসা। শুধু ভালোবাসা দিয়ে সুখী হওয়া যায় না, তুমি বুঝতে পারছো? আর আমি অনেক খুশি হব যদি নেক্সট টাইম ডিস্টার্ব না করো। না রোজ, আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না। তোমাকে ডিস্টার্ব তো দূরে থাক, আমি ভালোবাসার মতো যোগ্যতা আমার নেই, কারণ আমার টাকা নেই। আমার মনটা পুরোপুরি ভেঙে গেল। সে আমাকে না করবে এই ভয়ে আমি তাকে কোনোদিন প্রপোজই করিনি। তার জন্য আমার কতটা ভালোবাসা ছিল, আর সে এক নিমেষেই সেই ভালোবাসাটা শেষ করে দিল। ভেবেছিলাম তাকে ভুলে যাব, তাকে ভুলে নতুন করে লাইফ শুরু করব। তাই নিজেকে ঘরবন্দি করে ফেলি। কিন্তু নিজেকে ঘরবন্দি করে ফেললে কি হবে? মনকে কে বন্দি করবে? আমার মন তার কাছেই ছুটে চলে যেত। তাকে একবার স্পর্শ করার জন্য মনটা আকুল হয়ে থাকতো। শুধু মনে হচ্ছিল যেন একটা মিরাকেল করে তাকে আমার করে দেয় খোদা। কিন্তু সেটা হলো না। তারপরেও আমার শুধু এটাই ভাবতাম যে একবার কি সে আমাকে একটু ভালোবাসতে পারবে না? কি নেই আমার মধ্যে? কেন এইভাবে ইগনোর করছে আমাকে? কেন সে বুঝছে না আমার ভালোবাসাটা? আমি কি তাকে কম ভালোবেসেছিলাম? এই ভাবনাগুলি শুধু আমার মধ্যে ঘুরতো। একদিন হঠাৎ করে আমার ফোনে একটা কল আসলো। জাঙ্কুক, একটা ব্যাড নিউজ। কিভাবে বলি তোকে? রোজ আর আমাদের মাঝে নেই জাঙ্কুক। ইউনো, তুই মজা করছিস। আমি জানি তুই মজা করছিস। আমি রোজকে পছন্দ করি দেখে, আমি ঘরবন্দি হয়ে আছি দেখে তুই এগুলো মজা করছিস। প্লিজ এরকম মজা করিস না দোস্ত। না জঙ্কুক, আমি একদমই মজা করছি না। এরকম একটা সিরিয়াস ম্যাটার নিয়ে আমি কিভাবে মজা করি বল? আর রোজকে তারা গ্রামের বাড়িতে নিয়ে গিয়েছে, সেখানে তার দাফন কাফন হয়ে গেছে। রোজ তোর জন্য একটা ডায়েরি লিখে রেখে গেছে। আমার চোখের সামনের সবকিছু যেন ঘোলা হয়ে আসছিল। আমার নিঃশ্বাসটা নিতেও কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল আমি মরে গেছি। আমি যাকে এত ভালোবেসেছি আজকে সেই নেই। তাকে শেষবারের মতো অনেক ইচ্ছা ছিল একবার স্পর্শ করব, কিন্তু শেষ স্পর্শটা আর হলো না। সে চলে গেল আমাকে ছেড়ে। কিন্তু আমি তারপর সেখান থেকে দৌড়ে গিয়ে চলে যাই তার সেই ডায়েরিটা আনতে। তুমি তোমার হাতে নিশ্চয়ই ডায়েরিটা পেয়ে গেছো জঙ্কুক। আজকে আমি তোমাকে আমার সমস্ত কথা, আমার সমস্ত ফিলিংস শেয়ার করব। আজকে তোমাকে আমার ফিলিংসের ব্যাপারে সবকিছু বলে দেব। বেঁচে থাকতে তো বলতে পারিনি জঙ্কুক, আজকে বলে দেব। তুমি আমাকে কতটা ভালোবাসতে জঙ্কুক, তার থেকে 3 গুণ বেশি আমি তোমাকে ভালোবাসতাম। কিন্তু আমি তো শেয়ারও করতে পারতাম না। তুমি তো তোমার ভালোবাসার পাগলামিগুলো করতে পারতে, আমি সেটাও পারতাম না। নিজের কষ্টকে নিজের ভিতরে ধামা চাপা দিয়ে রাখতাম। অনেক কষ্ট হতো, প্রতিটা রাত কান্না করতাম। আমি যখন জানতে পারি আমার ব্লাড ক্যান্সার হয়েছে, তখন আমি মরে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু যখন তুমি আমার লাইফে আসলে, তখন আমার আর মরার ইচ্ছাটা ছিল না। মন চাচ্ছিল তোমাকে নিয়ে সুন্দর করে আরেকটা নতুন জীবন উপস্থাপন করি। কিন্তু দেখো, আমাদের এটাই ভাগ্যে ছিল। আমরা দুজন কখনো এক হতে পারবো না, এটা আমাদের ভাগ্যের লিখন। আমি চাইনি আমার লাইফের সাথে জড়িয়ে তুমি তোমার লাইফটা ধ্বংস করে দাও। তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা আমি বুঝতে পারতাম। তাই আমি তোমাকে আজকে বলে দিচ্ছি, আই লাভ ইউ জঙ্কুক। খুব ইচ্ছা ছিল তোমার চোখের দিকে তাকিয়ে এই কথাটা বলার। আর তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, তার জন্য আমি সরি। তোমাকে যত না কষ্ট দিয়েছি, তার থেকে বেশি কষ্ট আমি পেয়েছি তোমাকে কষ্ট দিয়ে। তুমি যখন নিজেকে ঘরবন্দি করে ফেললে, প্রতিদিন ইচ্ছে করতো তোমাকে একটিবার দেখার, কিন্তু কোথাও তোমার দেখা পাইনি। তোমাকে স্পর্শ করার অনেক ইচ্ছা ছিল, সেটাও পারিনি। এটা আমার একটা না পাওয়া ইচ্ছা। কিন্তু তুমি তোমার লাইফটা সুন্দর করে সাজিয়ে নিয়েছো জঙ্কুক। তোমার জীবনের কথা ভেবে আমি কতটা কষ্ট পেয়েছি। আমার না বলা ফিলিংসগুলো আমি তোমার সাথে শেয়ার করতে পারিনি। আর তুমি যদি তোমার লাইফটাকে হেল্প করে ফেলো, তাহলে আমি মরার পরে অনেক কষ্ট পাবো। তুমি আমাকে প্রমিস করো যে তুমি তোমার লাইফটাকে সুন্দর করে সাজিয়ে নেবে। আর আমার একটাই অপূর্ণ ইচ্ছা থেকে গেল, তোমাকে একবার স্পর্শ করা। শেষ স্পর্শটা করা হলো না। এটি তোমার রোজ। রোজ আমাকে ভালোবাসতো। আমি কতটা সেলফিশ আমি
একটু বুঝলাম না তুমি কতটা কষ্ট পেয়েছো রোজ। আমি চাই না বেঁচে থাকতে, আমি চাই না রোজ, আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না। জঙ্কুক, তুই এসব কি করছিস? রোজের শেষ ইচ্ছে ছিল তুই সুন্দর একটা লাইফ সেটেল করবি। তোর সুন্দর লাইফের জন্য সে তার নিজে স্যাক্রিফাইস করে দিল, সে তার ফিলিংসে স্যাক্রিফাইস করে দিল। আর তুই এসব কি করছিস জঙ্কুক? প্লিজ বোঝার ট্রাই কর। ইউনো, তুই বুঝতে পারছিস রোজ আমাকে ভালোবাসতো। ইউনো, আমি একটু যদি জানতে পারতাম রোজ আমাকে ভালোবাসতো। আর তাকে ছাড়া আমি বেঁচে থেকে কি করব বল? সে ছাড়া আমার বেঁচে থাকা একটা মূল্যহীন জীবন। আমি বাঁচতে চাই না। এর থেকে মরে গেলে আমি কষ্ট পাবো না, বেঁচে থাকলে তার কষ্ট আমাকে করে করে খাবে। আমি বুঝতে পারছি তোর কষ্টটা, কিন্তু পরিস্থিতি সবসময় এক থাকে না জঙ্কুক। আমাদের জীবনে যে চলে যাওয়ার সে চলেই যায়, তাকে কেউ রাখতে পারে না। পরিস্থিতি একদিন সবকিছু ঠিক করে দেবে জঙ্কুক। তুই প্লিজ এরকম কিছু করিস না। সেদিন আমাকে ইউনো অনেক বুঝিয়ে তার কাছে রেখে দেয়। সেদিনই হয়তো আমার জীবনের শেষ দিন হয়ে যেত। এই সবগুলো কথা বলে একটা বড় করে নিঃশ্বাস নেয় জঙ্কুক। তার চোখে পানি, সাথে তেরও চোখে পানি। তের চোখের পানি গড়িয়ে গাল বেয়ে পড়ছে। অনেকক্ষণ তো হলো, আজকে যাওয়া যাক। তে রিসোর্টে গিয়ে মন খারাপ করে শুয়ে পড়ে। আচমকাই হঠাৎ মোমবাতি জ্বলে ওঠে। সারাটা ঘর একটা সুগন্ধি গন্ধে ভরে ওঠে। মোমবাতির আলোয় হালকা হালকা একটা মেয়ের মুখ দেখা যায়। তখন তে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন একটা মিষ্টি সুরে বলে উঠল, তুমি ভয় পেও না, আমি জাস্ট তোমাকে কিছু কথা বলবো, তারপর আমি চলে যাব। আসলে তুমি জাঙ্কুকের জীবনটা অনেক সুন্দর করে সাজিয়ে তুলছো, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তোমাকে ধন্যবাদ, তুমি তার জীবনটা এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমার শেষ একটা ইচ্ছে ছিল, তাকে শেষ স্পর্শ করা। এটা বলে রোজ সেখান থেকে উধাও হয়ে যায়। পরের দিন সকালবেলা অনেক বেলা করে তের ঘুম ভাঙলো। কালকে রাতের সেই ঘটনাকে যেন তে বিশ্বাসই করতে পারছে না। মনে হচ্ছে তার কোনো স্বপ্ন। তারপর সে উঠে, তার মনে হচ্ছে যে তার মাথাটা একটু ধরে আছে। আজকে যে করেই হোক জাঙ্কুককে আমার মনের কথাটা বলতেই হবে। দিন গড়িয়ে বিকেল হয়ে আসে। তে ড্রেসিং টেবিলের সামনে দেখতে পায় একটি গোলাপি কালারের গোল্ডেন কারুকার্যের শাড়ি। সে কোনো কিছু না ভেবে শাড়িটি নিচে করে নিল। শাড়িটি পরে হালকা সাজুগুজু করে তাকে যেন একটা পরী লাগছে। এখন তাকে শুধু তে মনে হচ্ছে না, তার ভিতরে মায়াবী আরেকটা রূপ জেগে উঠেছে। তারপর তে মিরিক লেকের উদ্দেশ্যে রওনা দেয়। জাঙ্কুক সেখানেই সে 6 নাম্বার সিটটায় বসেছিল। জাঙ্কুক তের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। এই শাড়িটা তুমি কোথায় পেলে? কেন জাঙ্কুক, তুমি ভুলে গেলে আমাদের কলেজের শেষ দিনে তুমি তো আমাকে বলেছিলে এই শাড়িটি পরতে। তের গলায় যেন তার সেই চির চেনা কণ্ঠস্বরটি ভেসে উঠল। জাঙ্কুক আর কোনো কিছু না ভেবেই তেকে হাত করলো। লাস্ট, সত্যি মানুষের জীবনটা বৈচিত্র্যময়, এক এক সময় এক এক রঙে উদয় হয়। তবে আমাদেরকে পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলতে হবে। এক এক সময় মানুষের খারাপ সময় আসবে, কিন্তু সেটা একদিন ধরে কাটিয়ে যাবে। তাই আমরা নিজেদেরকে শক্ত করে নিতে হবে। তুমি চিন্তা করো, তোমার একটা বাড়ি ভেঙে গেছে, তার জন্য কি তুমি সেই ভাঙা বাড়িটার জন্য আফসোস করে যাবে সারা জীবন?
না, সেই ভাঙা বাড়িটাকে আবার নতুন করে নির্মাণ করতে হবে। সেরকমই আমাদের মন থেকে যখন কেউ চলে যায় তাকে নিয়ে সারা জীবন ভাবলে হবে না। যদি তার জন্য আমরাও হারিয়ে যাই তাহলে কোনো কিছুই এখানে মিল হলো না। আমরা আমাদেরকে শক্ত করে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে হবে। দেখবে তুমি তোমার হাত ধরার জন্য এমন একজন পেয়ে যাবে।